ওনার মৃত দেহটা হয়তো এখনো, হয়তো না সরি, ওনার মৃত দেহটাই এখন আছে ওই এবারকে গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। ম্যাডামের স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কি কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, যে উনিও ওষুধ নিচ্ছেন, উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডি তো দেওয়া যায়, স্যালাইন ডেড বডি তো দেওয়া যায়, এটা ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নাই। আমার বিশ্বাস উনি জীবিত নয়। দুটি কারণে সে সরকার করছে, একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হইতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা, আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই নেগেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিয়ে যাবে? জিনিস ক্ষোভ হতে পারে। প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচারের কারণে মরছে, কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে, বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে, ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য, দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা উনার ব্যক্তিগত দায়িত্ব না, উনি রাষ্ট্রীয় দায়িত্ব, উনি সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে উনি চরম ভাবে ব্যর্থ হয়েছেন। ফলে উনার উপরে জনরোষ পড়তে পারে, জনগণের আক্রোশ বাড়তে পারে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হইতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না, তাই দেরি হচ্ছে। আমাদের সঙ্গে আজকে আছেন আপনাদের সবার পরিচিত মুখ, আপনাদের প্রিয় আলোচক, রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং রাজনীতিবিদ জনাব আখতারুজ্জামান রাঞ্জন। আখতার ভাই, আপনার হসপিটাল থেকে বাসায় ফেরার জন্য অভিনন্দন জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা দর্শকদের হাসি মুখে আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু সবার ভেতরেই বেগম খালেদা জিয়ার অসুস্থতার চিন্তা আছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার চিন্তা আরো দুশ্চিন্তায় রূপান্তরিত করেছে তার একজন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি দেশে কি ডেকে আনতে পারে। তার দল বিএনপি সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ তার ছেলে তারেক রহমান তিনি নিজেও আসতে পারছেন না। আসি বলে তিনি কি আসলে আসবেন কিনা, যে কথা বিএনপি নেতারা 15 মাস ধরে বলছেন যে তারেক রহমান আসবেন, তিনি চলে আসবেন, বাট এখনকার এতটুকু ধাক্কার পরেও, ক্রাইসিসের পরেও কবে আসবেন, কখন আসবেন, কি প্ল্যান, কি সূচি, কোনো কিছুই জানানো যাচ্ছে না। ফলে সেই 15 মাস ধরে যে ধোঁয়াশা, অনেকটা সেই ধোঁয়াশাই রয়ে গেছে তারেক রহমান আসবেন কি আসবেন না। যারা তাকে বাধা দিচ্ছিলেন তারা কি বাধা তুলে নিয়েছেন কিনা, এসবের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমানের উপস্থিতিতে বিএনপি ঝুঁকিতে পড়বে, রিস্কে পড়বে, দেশ ঝুঁকিতে পড়বে, দেশের গণতন্ত্র ঝুঁকিতে পড়বে। -2 যদি বাস্তবায়ন হয়, -4 যদি বাস্তবায়ন হয়, সেই রকম যখন আলোচনা, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার হাতে এখন জাহাজের স্টিয়ারিং, যিনি দেশ চালাচ্ছেন এখন, তিনি কি আসলে খুব নিশ্চিন্ত? বেগম খালেদা জিয়া আমরা জানি যে বিএনপি কে তিনি নির্দেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন ডক্টর ইউনূসকে সার্বিক সহযোগিতা করার জন্য এবং কোন রকম বিরোধে না যাওয়ার জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুপস্থিতিতে ডক্টর ইউনূসের জন্য কি খুব সুদিন অপেক্ষা করছে মেজর আখতারুজ্জামান রঞ্জন? পাশাপাশি আরো বেশ কিছু বিষয় আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে, নিশ্চয়ই সেসব বিষয়ে আপনার বিশ্লেষণ তুলে ধরবেন। ভাই, আখতার ভাই, আপনার বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ পূর্ণিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তোমার দর্শক শ্রোতাদের কাছে। প্রথমে সবার কাছে আমি আল্লাহর কাছে দোয়া করার জন্য জনগণের কাছে অনুরোধ করব, যাতে দেশমাতা খালেদা জিয়া
আর গোলাপের সম্ভাবনা কত যায় না, তবে ওনাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, সেই দোয়াটা করার জন্য আমি বিনীত অনুরোধ করব। আমরা সবাই চাই উনি ভালোই আসুক, আরোগ্য লাভ করুক, কিন্তু আজকে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমাদের প্রত্যাশা আজকে পূরণ হবে বলে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমাদের সবার প্রত্যাশা, প্রতিটি বাংলাদেশের মানুষ চায় দেশমাতা খালেদা জিয়া ভালো হয়ে বাসায় ফিরে আসুক, আমাদের মাঝে চলে আসুক, আমরা ওনাদেরকে নিয়ে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে একসঙ্গে কাজ করি। কিন্তু আজকে আমাদের সেই প্রত্যাশা পূরণ হবে কিনা এটা নিয়ে আমাদের মনে প্রচন্ড সন্দেহ তৈরি হয়েছে, দ্বিধাদ্বন্দ্ব হয়েছে। আমরা এখন অনেকটা কি বলবো, মানে ভীত বিব্বল হয়ে গেছি। এখন আমরা জানি না আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, কি জানতে পারবো, কি খবর আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ভীত, সন্ত্রস্ত। আমরা আজকে হাইপার টেনশনে ভুগতেছি, টেনশন না, অত্যন্ত উচ্চ মাত্রা রক্তচাপে আমরা ভুগতেছি। আমরা জানি না আমরা কতটুকু এটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো, কতটুকু আপনাদের কাছে আমি এই জিনিসটা আমি আপনাদের করতে পারবো। তবে আমি বিনীতভাবে বলবো, তুমি যে বিষয়টা দিয়েছো, খালেদা জিয়া, তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অস্তিত্ব একসঙ্গে নির্ভর করছে। এখানে বিপ্লবের যে অধ্যায় শুরু হয়েছিল, যে বিপ্লবটা অসমাপ্ত হয়ে গেছিল, ডক্টর ইউনূস যে বিপ্লবটাকে অন্যদিকে নিয়ে গিয়েছিল, সে তার একটা করুণ পরিসমাপ্তি হতে যাচ্ছে খুব আগামী এই 2-3 মাসের মধ্যে। তারই প্রচন্ড আলামত ডক্টর ইউনূস অত্যন্ত সফলতার সঙ্গে বিপ্লবটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। এখন এটাকে একটা রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাবে। সেখানে একদিকে হবে সেকুলার বা মোটামুটি ধর্মনিরপেক্ষ বা ইসলামিক মডারেট, এবং অন্যদিকে হবে হয়তো যারা কট্টরভাবে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে। উনি যুদ্ধক্ষেত্রের পটভূমিটা পরিবর্তন করার চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। তার এই ফলশ্রুতিতে আজকে থেকে 3টা নাটক সাইমালটেনিয়াসলি হচ্ছে। একটা নাটক করা হয়েছে দেশমাতা খালেদা জিয়াকে অন্তিম মুহূর্তে তাকে দেশের ভিভিআইপি ডিক্লেয়ার করা হয়েছে, অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে উনি এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং রাষ্ট্র তথা সরকার ওনার দেখভাল, স্বাস্থ্য সুবিধা সব নেওয়ার দায়িত্ব উনি নিয়েছেন। এই দায়িত্বটা উনি আরো 7 দিন আগে নিতে পারতেন। 7 দিন আগে নিলে হয়তো আজকে এই অবস্থাটা এসে পরিণত হতো না। সকল ডাক্তাররা সবাই, সকল ওনার প্রশাসনিক মেকানিজম, প্রশাসনিক কাঠামো পুরা তার পিছনে গিয়ে দাঁড়াতে পারতো, কিন্তু সেই সিদ্ধান্ত তিনি নেন নাই। কিন্তু শেষ মুহূর্তে এসে নিলেন। কেন নিলেন? এই যে নাটকটা করা হলো, এই নাটকটা যদি আমরা উন্মোচন করতে যাই তখন আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝবেন। কিন্তু বিষয়টা হলো, এই সরকার বোঝাতে চাচ্ছে এখন মানুষের সামনে, মানুষ সাধারণত কি হয় যে লাস্টটাকে দেখে, আগেরটাকে দেখে না, শেষ যে কাজটা সেটাকে দেখে। যেমন সারাদিন মারামারি করে আপনি যদি সরি বলেন, সরিটি দেখে, মারামারি যে করলেন তখন এইটা তখন পিছনে হারিয়ে যায়। এতদিন বিএনপির সঙ্গে, ম্যাডামের সঙ্গে, তারেক রহমানের সঙ্গে সরকারের কি সম্পর্ক ছিল এটা বড় কথা নয়, কিন্তু গত 3-4 দিনে সরকার আপ্রাণ চেষ্টা করতেছে বুঝাতে সারা দেশ জনগণকে যে এই সরকার পূর্ণভাবে তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পিছনে আছে, ওনাকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। ফলে আপনি ঘন্টায় ঘন্টায় পররাষ্ট্রমন্ত্রী দেখেন বলতেছে যে আমরা রেডি, উনি ট্রাভেল পাস চাইলে আমরা দিয়ে দিব, বলতেছে উনি বিদেশ যেতে চাইলে বিদেশে যাওয়ার সকল ব্যবস্থা আমরা করে দেব। অর্থাৎ সরকার এখন আরো পজিটিভ ওয়েতে আগায় আসতেছে, এবং একটা আদেশ দিয়ে ওখানে 3 স্তর বিশিষ্ট এই কি বলে এভারকেয়ার হাসপাতালের দিকে 3 স্তর বিশিষ্ট একটা সিকিউরিটি বলয় তৈরি করা হয়েছে। সিকিউরিটি বলয় দিয়ে কি মৃত্যুবান ব্যক্তির মৃত্যু বন্ধ করা যাবে? এই মৃত্যু তো বাইরের থেকে আসবে না, কোন বহিঃশত্রুর কাছ থেকে আসবে না, এক্সটার্নাল বা বাইরে কারো কাছ থেকে আসবে না, এটা তো ওনার ভিতর থেকে আসবে, স্বাস্থ্যের ভিতর থেকে আসবে। সেটা আপনি নিরাপত্তা কেমনে দিবেন? সেখানে আপনি 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা কেন দিবেন? তার মানে এখানে একটা নাটক করা হচ্ছে। সেই নাটকটা হলো সিম্পল, এই যে 2টা জিনিস আমি বললাম। একটি, সরকার অত্যন্ত সহজ সহানুভূতি দেখানোর চেষ্টা করছে যে এই সরকার তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পক্ষে। তাহলে বিপক্ষে কে?
এইটা তারা ইনডাইরেক্টলি আঙ্গুল দেওয়ার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, নাম বলার সাহস পাচ্ছে না। তারা বলতে চাচ্ছে ওনার স্বাস্থ্যের অবনতি গত 1 মাস 15 দিন বা 1.5 বছরে হয় নাই। এটা গত 15 বছরে ওনার উপরে যে আওয়ামী লীগ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে, শেখ হাসিনা যে অত্যাচার করেছে, তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, তারই ধারাবাহিকতায় আজকে দেশমাতা খালেদা জিয়ার এই অবস্থায় সে দাঁড়িয়েছে। এরকম একটি ন্যারেটিভ তারা সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে জনগণের নামে কোনো একটি মহল আওয়ামী লীগের উপরে আবার মরণ কামড় দিতে পারে, তাদের উপর আবার ঝাঁপায়া পড়তে পারে, এবং আওয়ামী লীগের সহায় সম্পদ যেখানে যে আছে সেগুলা ভাঙচুর লুটতরাজ করে করতে পারে। কারণ আপনি জানেন যে অ্যাপোলো যেটা নাম ছিল আগে, এটা ছিল ভারতীয় হাসপাতাল, সেই হাসপাতালটা কিনে নিয়েছে আওয়ামী লীগের নেতারা, এবং এটার নাম হয়েছে এভার কেয়ার। তাহলে প্রথম আক্রমণটা কোথায় হবে? প্রথম আক্রমণ তুলে ধরবে যে এই এবার কেয়ার হাসপাতালে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, এবার কেয়ার হাসপাতালে চিকিৎসার নামে অচিকিৎসা করা হয়েছিল, এই এবার গ্রিন কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, তাকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয় নাই, সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই। তাহলে মানুষের প্রথম আক্রোশটা যাবে এই যে আওয়ামী লীগের প্রপার্টি, যেখানে উনি বারবার চিকিৎসা নিচ্ছেন, এটা তো আওয়ামী লীগের প্রপার্টি, এটা আওয়ামী লীগের সম্পদ, সকল ডাইরেক্টর আওয়ামী লীগের, এখনো যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের। জানি না ইতিমধ্যে তারা ডাইরেক্টরশিপ বা শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন কিনা। এটা তো মূলত অ্যাপোলোর একটা অ্যাফিলিয়েটেড, এখানে যেমন গ্রামীণের ছিল এক সময় ওই টেলিনরের একটা অংশ, তারা হয়তো পরে শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে। তেমন এই এভার কেয়ারটা হলো মূলত ভারতীয় অ্যাপোলো চেইনের হাসপাতালের একটি অংশ। সে শেয়ারটা তারা এখন মেজর শেয়ার ছেড়ে দিয়ে মাইনর শেয়ার নিয়ে তারা আছে, আর মেজর শেয়ারটা এখন আওয়ামী লীগের কাছে আছে। কাজে এই হাসপাতালটা রক্ষা করতে হবে, কারণ কোনো একটা পক্ষ যার প্রতিযোগী যে হাসপাতালগুলো আছে সেটা কিন্তু আমার অনেক রাজনৈতিক দলের কাছে আছে। তারা কি চাইবে? তারা চাইবে এই সুযোগে এবার কেয়ার হাসপাতালটাকে ধ্বংস করে দেওয়া যায় কিনা। যারা গাজীর টায়ার ফ্যাক্টরিকে ধ্বংস করে দিতে পেরেছে, যারা অজস্র মিল কারখানাকে পুড়িয়ে দিতে পেরেছে, তাদের কাছে হাসপাতালটা ভেঙে ফেলা তো কোনো বিষয় না। কাজে এইটাকে বাঁচানোর জন্যই আজকে 3 স্টেজ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে এই সম্পদটা রক্ষা করা হয়। তাহলে সরকার কার সাথে কাজ করছে? এখানে ভারতের অবশ্যই ডাইরেক্ট থ্রেট আছে, যে যদি এবার কেয়ার হাসপাতালে কিছু হয় তাহলে এবার কিন্তু সরকার তোমাকে আমরা ছাড়বো না, এখানে আমাদের সম্পদ আছে। যার ফলে এবার কেয়ার হাসপাতালকে প্রোটেকশন দেওয়ার নামে তো আসতে পারে না। ফলে নাটকীয় ভাবে ওনাকে প্রথম ঘোষণা করা হয়েছে উনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি, এবং তারপরে ওনাকে পদ দেওয়ার জন্য সারা বাহিনী 3 বাহিনী সহ এবং এসএসএফ কে গার্ড লাগিয়ে দেওয়া আছে, এবং বাহিনী প্রধানদেরকেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখে আসার জন্য কিভাবে এটাকে ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। তো এই যে খেলাটা, এই খেলাটা তো আমাদের বুঝতে হবে। আল্লাহ তো আমাদেরকে এতটুকু এলএম দিয়েছে যে আমরা কিছুটা দেখে বুঝি যে বৃষ্টি হবে কি হবে না। আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে তো কিছুটা বলতে পারি বৃষ্টিটা আসবে কি আসবে না। এখন এটা যদি আমাদের দোষ হয়ে থাকে, এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আমার তো কিছু করার নাই। কিন্তু আমাকে এইভাবেই কথা বলতে হবে যে আমি এইভাবে চিন্তা করি, এই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করি। দ্বিতীয় নাটকটা সাজানো হচ্ছে তারেক রহমান সাহেব কেন দেশে আসেন না। তারেক রহমান দেশে না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তারেক রহমান কেন আসেন নাই, এটা একটা ব্যক্তিগত ব্যাপার ছিল। আজকে প্রথম আলো সেটা প্রকাশ করে দিয়েছে, প্রথম আলো পত্রিকা আজকে এটা প্রকাশ করে দিয়েছে, বলেছে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ইংল্যান্ডে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই দেশে ফিরে যেতে পারবে না যে দেশের অরিজিনাল নাগরিক তিনি। তারেক রহমান সাহেব বাংলাদেশের নাগরিক, তিনি জীবনের ভয়ে সরকারের চাপে, অতীত সরকারের চাপে উনি ইংল্যান্ডে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। কাজে তার পক্ষে রাজনৈতিক আশ্রয় থাকা অবস্থায় তার পক্ষে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া সম্ভব হবে, কিন্তু বাংলাদেশে আসা সম্ভব হবে না।
বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গেই ওনার রাজনৈতিক আশ্রয়টা বাতিল হয়ে যাবে, ভবিষ্যতে উনি রাজনৈতিক আশ্রয় পাবেন না, এবং পরবর্তীতে গেলে হয়তো নর্মাল ভিসা নিয়ে যেতে হবে। নর্মাল ভিসা দিবেন কি দিবেন না সেটা হলো ব্রিটিশ সরকারের নিয়ম বা ইচ্ছা। কিন্তু এখানে কি হচ্ছে তাহলে? আজকে প্রথম হলো কি নিউজটা ছাপাইলো, তারেক রহমান সাহেবের পক্ষে, তার অস্তিত্বের পক্ষে, তার ভবিষ্যৎ রাজনীতির পক্ষে, সে নিরাপদে থেকে বাংলাদেশের রাজনীতি করার স্বার্থে এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাকে একটা নিরাপদ জায়গায় থাকতে হবে। সিপাহসালাররা সাধারণত পাহাড়ের চূড়ায় থেকে নিচে পাদভূমিতে যুদ্ধ চালায়। জেনারেলরা ঢাকার বাইরে আশপাশে থাকে, কিন্তু ওই বর্ডার লাইনে যায় না। তারেক রহমান তো আমাদের সিপাহসালার, আমাদের বিএনপির মূল চালিকা শক্তি, ওনার নিরাপত্তার প্রয়োজন আছে। আজকে উনি মায়ের অসুখের ট্র্যাপ করে এই ধরনের একটা ফাঁদ পেতে, ওনার যদি ওই সুযোগটা বন্ধ করে ওনার অবস্থানটা অনিরাপদ করা হয়। আর একটা জিনিস মনে রাখবেন, যে শক্তি ক্ষমতাসীন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছে, ওই শক্তি আগামী দিনে যে কোনো সরকারকে যে কোনো সময়ে বিদায় করার শক্তি এবং অর্থ এবং বৃত্ত রাখে। এটা তারেক রহমান বুঝতে পেরেছে, এটা অনুধাবন করেছে। আমি এসে ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে পারবেন না, পরিষ্কার করতে পারবেন না, খোলাসা করতে পারবেন না। ফলে ওনাকে এমন একটা ঝুঁকি নিয়েছেন। একটা ঝুঁকি নিয়েছেন কি, যে আমি আমার মাকে স্যাক্রিফাইস করব, মাকে দেখা স্যাক্রিফাইস করব, আর আমার মাকে তো গিয়ে পাচ্ছি না আমি আর। উনি তো জানেন মায়ের কি অবস্থা। একমাত্র বাংলাদেশে 3 জন লোক জানেন দেশমাতা খালেদা জিয়ার কি অবস্থা, এছাড়া তো আর কেউ জানেননি। কাজেই তিনি কি ভরসা এখানে ফিরে আসবেন? এত বড় ঝুঁকি উনি কিভাবে নেবেন যখন পুরা বিএনপি উনি রক্ষা করতে পারবেন না? উনি বাংলাদেশে থাকলে বিএনপির উপরে যে অত্যাচার বিচার গুলো হবে সেগুলা প্রটেস্ট করতে গেলে ওনাকে হয়তো ওনার বিরুদ্ধে সরকারে খড়গ নেমে আসতে পারে, বা একটি রাজনৈতিক দল, সদস্য রাজনৈতিক একটি সশস্ত্র রাজনৈতিক দল এই দেশে আছে যাদের সংগঠন, ছাত্র সংগঠন খুবই শক্তিশালী, খুবই দুর্দান্ত, এবং তাদের প্রচুর অস্ত্র আছে। তারা যে কোনো জায়গায় যে কোনো অ্যাকশন যে কোনো সময় করতে পারে। কাজে তারেক রহমানের জীবন এখানে নিরাপদ নয়, বলে উনি নিরাপদে থেকে বাংলাদেশের নেতৃত্ব দেখ, এটাও আমি সুপারিশ করবো। এটা ছিল দ্বিতীয় নাটক। বলো, হ্যাঁ বলেন প্লিজ। আচ্ছা ভাই, তাহলে 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 কি বিএনপি মহাসচিব বা সালাউদ্দিন সাহেব যেটা বলছেন যে উনি আসছেন, এই আসছেন বলাটা কি গত ওই কয়েক মাস ধরে যেটা বলছেন যে উনি আসবেন, কিন্তু আপাতত উনি আসছেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই অস্ত্র যে দেশে আছে, এই অস্ত্রগুলোও কি তারেক রহমানের জন্য ঝুঁকিপূর্ণ কিনা? আপনার দুটি প্রশ্নে হ্যাঁ, দুটি প্রশ্নের উত্তরে হ্যাঁ। ওনারা যেটা বলতেছে বারবার অতীতে যেমন বলে আসছে, এবারও একইভাবে জনগণকে স্তুতি দেওয়ার জন্য, জনগণের কাছে একটা সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছেন। কিন্তু বাংলাদেশ শেষ নিরাপত্তার জন্য, বিএনপির নিরাপত্তার জন্য, বিএনপির সংগঠনকে টিকে রাখার জন্য তারেক রহমানের এখন বাংলাদেশে আসাটা চরম ঝুঁকিপূর্ণ হবে। এত বড় ঝুঁকিপূর্ণ হবে যে তারেক রহমান আজকে মাইকে দেখতে আসবে, সেই তারেক রহমান রাজনীতির মাঠে কাজ করতে গিয়ে দেশমাতা খালেদা জিয়ার কাছে চলে যান কিনা, এই সন্দেহ তো উড়িয়ে দিতে পারবেন না আপনি, এই সম্ভাবনা তো উড়িয়ে দিতে পারবেন না। কারণ তাদের কাছে সেই ক্ষমতা আছে, তারা সশস্ত্র গোষ্ঠী, তাদের কাছে আছে, এবং পুলিশ তাদের কিছু বলবে না। কারণ পুলিশ অতীত দেখা গেছে যাদের কাছে ক্ষমতা তাদেরকে পুলিশ মানে, যার হাতে ক্ষমতা নাই পুলিশ তাকে কখনোই মানে না, কখনোই কেয়ার করে না। কাজেই তারেক রহমান সাহেবের এই নাটকটা তারা সরকার সাজাচ্ছে এই জন্য যে পুরা ব্লেমটা যেন তারেক রহমানের উপর দেওয়া যায় যে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতেও উনি দেশে আসেন নাই। এটা কিন্তু নেগেটিভ প্রপাগান্ডা চালানোর জন্য। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, অত্যন্ত কঠিন ভাবে বলতে চাই, সুস্পষ্ট বলতে চাই, দেশমাতা মারা গেলেও তারেক রহমানের দেশে আসা উচিত হবে না। বিএনপিকে নিরাপদ করতে হলে, বাংলাদেশে শান্তি নিশ্চিত করতে হলে, বাংলাদেশের অস্তিত্ব টিকায় রাখতে হলে তারেক রহমান সাহেবকে নিরাপদে থেকে রাজনীতি করতে হবে, ওনাকে নিরাপদ জায়গায় থেকে করতে হবে। ওনাকে এই ট্র্যাপে ফেলে আজকে মৃত মাকে দেখার জন্য আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এবং আমি বিশ্বাস করি
ওনার না আসা, এবং আসা উচিত হবে না আমার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তথা আমার সমগ্র বিএনপি নেতা কর্মীদের স্বার্থে। ইমোশন সবসময় কাজ করে না, বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় বন্ধুরা। বিএনপি বন্ধুদের কাছে এমন বিনীত হয়ে বলবো, বাস্তবতা আর আবেগ এক জিনিস নয়। আমরা কেউ তারেক রহমানকে কম ভালোবাসি না, তারেক রহমানের প্রতি আমাদের আনুগত্য কারো কম নয়, আপনাদের সবার আনুগত্য সমান, আমরা সবাই ওনার প্রতি আনুগত্যশীল। কিন্তু উনাকে এখন আপনি এসে বাঘের খাঁচায় ঢুকতে বলেন, যে এই বাঘ আপনার নিয়ন্ত্রণে নাই, এটা আবেগ হবে না বন্ধুরা? এই আবেগটা আপনাকে সব সহ্য করতে হবে। তারেক রহমান সাহেব লন্ডনে থেকে দোয়া করলে মায়ের কাছে দোয়া আসবে, শেষ দেখা বলে কোনো কথা নাই। এই ভাবব্যক্তি বেরিয়ে আসতে হবে। মৃত ব্যক্তিকে দেখলে তো লাভ নাই, মৃত ব্যক্তি জানে না কে আমাকে দেখলো কে দেখলো না। কাজেই এখানে এই ভাবাবেগটাকে কন্ট্রোল করতে হবে, সংকুচিত করতে হবে, তাহলে আপনি সরকারের নাটকটা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং বিএনপি রাজনৈতিক শক্তি হিসাবে টিকে থাকবে। কারণ তারেক রহমান সাহেব যেখানে থাকুক না কেন, তাকে তার নির্দেশ অমান্য করার মতো কোন নেতা এখনো বিএনপিতে তৈরি হয় নাই। আর যদি নির্দেশ অমান্য করার মতো কোন নেতা তৈরি হয়, এই বিএনপির বাইরে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। মুরগিকে যেমন টেনে রান ছিঁড়ে ফেলে, ওই নেতাদের রান তারা এবার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। বিএনপি নেতারা, তৃণমূলের নেতারা কতটুকু নিবেদিত দলের জন্য, তারা কতটুকু জীবন দিতে পারে, আগায় যেতে পারে, এটা একমাত্র যারা তাদের কাছে কাজ করে, যাদের সঙ্গে কাজ করে, শুধু তারাই জানবে, অন্যদের পক্ষে জানা সম্ভব নয়। সঠিক নেতৃত্বের কারণে আমাদের তৃণমূল বিএনপিকে বারবার বিভ্রান্ত করা হয়েছে, ফলে তারা এখনো সফলতা নিয়ে আসতে পারে নাই। ইনশাল্লাহ আগামীতে বিএনপি সফলতা আসবে এই বিএনপির তরুণ উদীয়মান নেতৃত্বের কারণে, এবং তারাই তৃণমূল বিএনপিকে নিয়ে বাংলাদেশের বিএনপির বিজয় ছিনিয়ে আনবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তাই তারেক রহমান সাহেবকে আমি নিরাপদে থাকার জন্য, লন্ডনে থাকার জন্য, না আসার জন্য পরিষ্কার বক্তব্য দিয়ে দেন, পরিষ্কার করে ফেলেন, যাতে সরকার ওনার দেশমাতা খালেদা জিয়ার মৃত্যু বা স্বাস্থ্য নিয়ে নাটক করতে না পারে। তারেক রহমান সাহেবের কাছে আমার কায়মন বাক্যে বিনীত অনুরোধ করব, আপনি সাহস করে যেমন ফেসবুকে লিখেছেন এবং বলে দেন যে আমার পক্ষে মাকে দেখতে আসা সম্ভব না, আমি নিজেকে লন্ডনের বাইরে নিরাপদ মনে করি না, আমি দেশ ও জাতির স্বার্থে আপনাদের পাশে আসি, থাকবো। পাশে থাক মানে গায়ের মধ্যে গা মিশায় থাকতে হবে না, পাশে থাকার মানে ওই কোলাকুলি করে থাকতে হবে না, পাশে থাকার মানে স্বামী স্ত্রীর মতো এক বিছনায় থাকতে হবে না। পাশে থাকা মানে আপনার স্বার্থ, আপনার নিরাপত্তা, আপনার ভবিষ্যৎ, আপনার সুখ, আপনার শান্তির পাশাপাশি আমি আছি, সেটা বুঝতে হবে, সেটা বুঝার চেষ্টা করেন পাশাপাশি কাকে বলে। দেশমাতা খালেদা জিয়ার তো নাই আমাদের মাঝে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি আমাদের মধ্যে নাই, কিন্তু সুস্পষ্ট পাচ্ছি না বলে, সুস্পষ্ট তথ্য পাচ্ছি না বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারছি না। কিন্তু আমার মন বলে দিচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না, যেহেতু সুনির্দিষ্ট তথ্য নাই। আমরা তো দেখেছি ধর্মেন্দ্রকে মৃত ঘোষণা করার পরেও ধর্মেন্দ্র বাসায় চলে গেছিল 5 দিনের জন্য, 5 দিন পরে আবার ফাইনালি উনি মারা গেছেন। কাজে রাজনীতিতে কি হতে পারে না পারে, সেলিব্রিটিদের জন্য কি হতে না পারে, এটা কেউ খুব কঠিন, তারা কখন কোন ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। কাজেই আমি মনে করি এই নাটকটির অবসান হবে যদি তারেক রহমান সাহেব স্পষ্ট করে দেন যে উনি এই দেশে আর ফিরে আসবেন না। বিএনপিরা আপনার সঙ্গে থাকবে, বিএনপি যারা অরিজিনাল বিএনপি তারা বিক্রি করবে না। আর যেগুলা যে নমিনেশনের জন্য আসে, পদের জন্য আসে, এইগুলো তো কোনো ফ্যাক্টর না, এগুলো আসবে যাবে, এগুলো হলো মানে কি বলে, খারাপ লাগে বলতে কথাগুলা, এগুলা কুকুরের ছানার মতো, ওই যেদিকে দুধ দেখবে, যেদিকে রস দেখবে, ওদিকে তারা যাবে। এদের নিয়ে ভাইবেন না, ভাবেন তৃণমূলের সেই নেতা কর্মীরা যারা নমিনেশনের জন্য যুদ্ধ করে না, দল করে না, যারা দল করে জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, যারা দল করে দেশমাতা খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়িত করার জন্য, তাদের সামনে তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, জিয়ার ঝান্ডাটা আপনি হাতে নিয়ে আসেন। আপনি সবকিছু ফেলে দিয়ে জেনারেল জিয়ার ঝান্ডাটা আপনি হাতে তোলেন, তার 18 দফা কর্মসূচি বাস্তবায়ন করার শপথ গ্রহণ করে 18 দফা নিয়ে আপনি আগেন। 31, 32, 35 এই সমস্ত ফাজলামের দফা দয়া করে ছুঁড়ে ফেলে দেন। ওই দফা দিয়ে আপনার কোনো উপকার হবে না।
আপনার মুক্তি, আপনার প্রাণ একমাত্র 18 দফা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 18 দফা। সে 18 দফাতে কি আছে সেটাও জানা দরকার নাই। জনগণের সামনে 18 দফা একটি উজ্জীবিত দফা, একটা উদ্দীপনার দফা, একটা ঐতিহ্যের দফা, একটা ঐক্যের দফা। সে 18 দফা শব্দটাই ইটসেলফ বিএনপি নিয়ে আসেন, 19 দফা, বুঝছেন না? সেটা নিয়ে আসেন, সেটার ভিত্তিতে আপনি আপনার সামনে আগান, জিয়া আদর্শকে নিয়ে আগান, জিয়া আদর্শের সামনে আগান। আর তৃতীয়ত হলো বিদেশে পাঠানোর যে নাটকটা করা হচ্ছে, এই নাটকটা বন্ধ করেন। পৃথিবীর কোনো ডাক্তার বলবে না এরকম একটা রোগীকে সামনে নিয়ে আসেন। আপনি তো বলেছেন যে ওষুধ উনি নিতে পারছেন, একবার বললেন না কেন মুখে নিতে পারছেন ওষুধটা? ইনজেকশন এগুলো তো দেওয়াই যায়। যখন ভেন্টিলেটর থাকে তখন ভেন্টিলেটর কাজ করে, তখন হার্ট কাজ করে না, হার্টের ফাংশনটা ভেন্টিলেটরে কাজ করে। তো সেই ভেন্টিলেটর কাজ করলে তো ওষুধ ঢুকবেই, এখানে তো ওষুধ চলাচল করবে, রক্ত চলাচল থাকবে ঠিকই, কারণ না হলে তো ওনার ব্রেন হ্যামারেজ হয়ে যাবে, ব্রেন বন্ধ হয়ে যাবে, হয়ে গেল। ফলে ভেন্টিলেটর দিয়ে তোকে রাখতে আছেন আপনারা, যতক্ষণ ভেন্টিলেটর চলবে ততক্ষণ পর্যন্ত কোনো শ্বাস প্রশ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলবে ততক্ষণ যে কোনো ইনজেক্টেড ওষুধ আপনি তাকে দিতে পারবেন, স্যালাইন দিতে পারবেন, খাবার দিতে পারবেন, তাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রোটিন দেওয়া দরকার, নিউট্রিশন দেওয়া দরকার দিতে পারবেন, এবং রোগের জন্য নিরাময় করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে পারবেন, যে কোনো ওষুধ দিতে পারবেন। এটা তো নিউজের ব্যাপার না রে ভাই, মিস্টার ডক্টর জাহিদুল সাহেব। জাতিকে আর কত বিভ্রান্ত করবেন? আর তারপরে আপনি ধন্যবাদ দেন উপদেষ্টা পরিষদকে, তারা দেশমাতা খালেদা জিয়ার পক্ষে, খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছে। দালালি কত প্রকার এবং কি সরকারের সঙ্গে এখন লাইন দেওয়া শুরু করে দিয়েছেন। উপদেষ্টা পরিষদের নেতারা, উপদেষ্টা পরিষদ সদস্যরা কে খোঁজ খবর নিচ্ছে না হচ্ছে আপনার কি রে বাবা? আপনার রোগী মারা যাচ্ছে আর কে খোঁজ খবর নিচ্ছে সেটা নিয়ে আপনি ব্যস্ত আছেন। এখানে টেলিভিশনে এসে কথা বলেন, আপনার মুখের মধ্যে কোনো চিন্তার ছাপ নাই, কোন রকম দ্বিধার ছাপ নাই। আপনার ফেস দেখেন, ফেস মানুষের অন্তর বলে, মানুষের ফেস দেখলে বোঝা যায় মানুষের অন্তরে কি আছে। আপনি একবার দেখছেন টেলিভিশনে যে টক শো এগুলা যে প্রেস বেশি দিচ্ছেন, আপনার চেহারা কি বলেন? ডাক্তার রিচার্ড বিলিকে আপনার নিয়ে আসছেন, ডাক্তার রিচার্ড বিলি কিসের বিশেষজ্ঞ সেটা বলেন না কেন? পৃথিবীতে তো এখন আর কোনো ডাক্তার, সাধারণ ডাক্তার বলে কিছু নাই, সবাই কিছু না কিছুর বিশেষজ্ঞ। আপনি চীন থেকে ডাক্তার নিয়ে আসেন, কি বিশেষজ্ঞ নিয়ে আসতেছেন এটা বলেন না কেন? এবং তারা আজকে আসবে, তার মানে আপনি আমাদের কি বলতে চাচ্ছেন? সেই বিশেষজ্ঞ কারা? কতগুলো চীনার নাম দিয়া, কত ডাক্তার নাম দিয়ে আপনি আনলেন, নিলেন, চলে গেলেন, বাস। রিচার্ড বিলিকে তার একাডেমিক যোগ্যতা কি, কি বিষয়ে বিশেষজ্ঞ, তার পার্সোনাল সিভি জানতে চাই আমরা। রিচার্ড বিলি ব্রিটিশ ডাক্তার নাম দিলে আমাদের লাফায় পড়তে হবে, তাহলে হবে এটা? সাধারণ মানুষকে আর কত ধোঁকা দেবেন? রূপবানের গান শুনে মানুষকে আর কত মানুষকে ভুল পথে নিয়ে যাবেন, বিভ্রান্ত করবেন? ডক্টর রিচার্ড বিলি আনছেন, তাকে খবর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ডক্টর বিলি, আর যুক্তরাষ্ট্রের রিচার্ড বিলি মতো আরো কত শত ডাক্তার আছে, তাদের দেশে সব স্পেশালাইজেশন। কেন বলছেন না উনি কোন রোগের বিশেষজ্ঞ? ম্যাডামের তো অনেকগুলো রোগ হয়েছে। উনি কি হার্ট স্পেশালিস্ট? উনি কি লাং স্পেশালিস্ট? উনি কি কিডনি স্পেশালিস্ট? উনি কি হাইপারটেনশন স্পেশালিস্ট? উনি কি লিভার স্পেশালিস্ট? কোনটা? নাকি উনি মৃত ডিক্লেয়ার করার বিশেষজ্ঞ, স্পেশালিস্ট? কে মৃত কে মৃত না এটা ডিক্লেয়ার করার বিশেষজ্ঞ। রিচার্ড লিকে আপনি এনেছেন যুক্তরাজ্য থেকে, আমরা জানতে চাই সেই ডক্টরটা কে, তার কি তার ক্রেডেনশিয়াল প্রকাশ করে ঘন্টার মধ্যে। রিচার্ড বিলি কি যদি আমি জানতে পারি, আমি যদি রিচার্ড বিলির ব্যাকগ্রাউন্ড জানতে পারি, আমি চায়নার কোন কোন ডাক্তার আসতেছে সেটা জানার চেষ্টা করবো। আধা ঘন্টার মধ্যে জানতে পারি, আতিক পুনি আমি আবার তো অনুরোধ করবো আমাকে একটা সুযোগ দিও, আমি সেটা কথা বলবো। আমার এখন থেকে পরবর্তী আধা ঘন্টা আমার কাজ হলো আমি রিচার্ড বিলিকে তার তথ্য বের করার চেষ্টা করব, এবং চীনা বিশেষজ্ঞ যারা আসতেছেন তাদের নাম ধাম কি এটা আমি জানার চেষ্টা করবো, এবং তারা কারা, আদৌ তারা বিশেষজ্ঞ কিনা, আদৌ তার ডক্টর কিনা, আমি অথেন্টিক নিউজ পাবো ইনশাল্লাহ।
যে আমি যেটা বলছি এই বন্ধ করেন, ওনার সে বিদেশে যাওয়ার নাটকটা বন্ধ করেন, বন্ধ করে যেটা সত্য, যেটা আসল, সেটা দয়া করে প্রকাশ করেন। এদেশের জনগণ আপনাদের উপরে কোনো আক্রমণ করবে না, এদেশের জনগণ আপনাদেরকে প্রতি কোনো রকম করবে না। বিএনপির ভাইরা এই ভুলটা করতে যান না। অতীতে আপনাদের মিছিল থেকে ছাত্র শিবিরের ছেলেরা ঢুকে বোমা মেরে তারা চলে গেছে, অ্যারেস্ট হয়েছেন আপনারা, গ্রেফতার হয়েছেন আপনারা, কিন্তু বোমা মেরেছে ছাত্র শিবিরের ছেলেরা। এখনো আপনারা যাবেন মিছিল করে লাঠি নিয়ে হাতে, ওরা যাবে গান পাউডার নিয়ে, ওরা গান পাউডার ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিবে, দোষ হবে বিএনপির। বিএনপির ভাইয়েরা কোনো উষ্মা প্রকাশ করবেন না, কোনো ক্ষোভ প্রকাশ করবেন না, কোনো ক্রুদ্ধ কোনো কাজ করবেন না, কোনো ভাঙ চুর যাবেন না। শান্তিপূর্ণভাবে দরকার পড়লে আমরা জানাজা পড়বো, যে যেখানে আছেন সেখানে বসে থেকে দোয়া মাহফিল করবেন। আর না হলে কিন্তু ছাত্র শিবির আবার সুযোগ নিয়ে বাংলাদেশে আরেকটা তাণ্ডব লীলা চালিয়ে দিবে, আবার বিপ্লবের নামে বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যে এই সফল বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবটা তাদের হাতছাড়া হয়ে গেছে বলে তাদের অনেক আক্রোশ হয়ে গেছে। আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে তারা সে বিপ্লব করে আজকে নাহিদ চলে আসছে, আজকে যে ওখান থেকে আক্তার চলে আসছে, হাসনাত চলে আসছে। আজকে সেখানে তারা জানে বিপ্লবের ফসল নিয়ে গেছে, হাসনাতরা নিয়ে গেছে ওই কি বলেন আসিফ মাহমুদ, নিয়ে গেছে মাহফুজ। কাজে তারা চাচ্ছে আরেকটা বিপ্লবের পটভূমিকা তৈরি করে আরেকটা বাংলাদেশে গন্ডগোল সৃষ্টি, গন্ডগোল বলবো না, তারা তাদের স্বার্থে বাংলাদেশে নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিনা, যেটা করে তাদের লক্ষ্যের সামনে আরো আগায় যেতে পারবে। কাজে আমি বিএনপি নেতা কর্মী ভাইদেরকে, যেহেতু আপনারা আমার প্রোগ্রাম দেখেন শুনেন, আমি অনুরোধ করব কোনো অবস্থাতে আপনার উষ্মা দেখাবেন না, কোনো অবস্থায় আপনার মাতম করবেন না, কোনো অবস্থাতে কারোর প্রতি আক্রোশ দেখাবেন না। পারলে সরকারকে ধন্যবাদ দিয়েন যে আপনাদের সময় খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন, তার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু আপনি কোনো অবস্থাতে রাজনৈতিক ট্র্যাপে পা দিয়েন না ভাইয়েরা। বিনীত অনুরোধ আপনাদের কাছে, আমার বিনীত অনুরোধ, বিনীত আবেদন, শুনবেন না জানি, তারপরে আমি আমার বিবেকের তাড়নায় বলে গেলাম, আমি তো এই সর্বনাশ থেকে বিএনপিকে বাঁচানোর চেষ্টা করেছি, শেষ পর্যন্ত চেষ্টা করেছি। অতীতে কি করেছি জানি না, ভালো করেছি না কেন মন্দ করেছি জানি না, তবে আপনারা দেখেছেন আমি যেই পথে হেঁটেছি আর বিএনপি যেই পথে হেঁটেছে, দুজনের পরিণতি কি। আজকে কিন্তু দেশমতা খালেদা জি আমাকে পার্লামেন্টের ভিতরে, স্ট্যান্ডিং কমিটির ভিতরে আমাকে বলেছিল, হিরো হতে চাও, জিরো বানায় দেব। ম্যাডাম চলে যাওয়ার আগে আপনাকে বলছি, আমি কিন্তু জিরো হই নাই এখন, আল্লাহর কি দেখেন আপনি কিন্তু জিরো হয়ে গেছে। সে কথাটা বলছিলাম, ম্যাডাম আমি জিরো হই তাতে কিন্তু আপত্তি নাই, আপনি জিরো হয়েন না। আজকে দুঃখের সঙ্গে বেদনার সে কথাগুলো বলতে হচ্ছে। বিশ্বাস না করেন দুলুকে জিজ্ঞাসা করেন, বিশ্বাস না করেন ওই সংসদে যারা আছে তাদের করেন। সাদেক হোসেন খোকাই কথা বলার কারণে, জবাব দেওয়ার কারণে আমাকে মারতে আসছিল, যখন আমি বলছিলাম ম্যাডাম আমি জিরো হয়ে গেলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি জিরো হয়েন না। ফজলুর রহমান পটল মারা গেছে, তার লাভ হয়ে আসছিল, দুলু একজন লাভ হয়ে আসছিল আমাকে, তারপরে দুলু না হলেও 10 বার আমাকে সরি বলছে, ডাক্তার ভাই করা উচিত হয় না আমার। তো সেই কথাগুলো তো বলি নাই ভাই। ম্যাডাম আমি তো বেঁচে আছি, আমি তো এখনো হিরোর একটু হলে আছি, কিন্তু আপনি তো টোটাল জিরো হয়ে গেলেন। এই যে ওদের কথা চললেন, ওদের কথা শুনলেন, আপনার লাভটা কি হলো? ক্ষমতা তো আপনি এমনিও যেতেন, ক্ষমতা আপনাকে কেউ ঠেকাতে পারতো না, আগামীতে কেউ ঠেকাতে পারতো না, অতীতে কেউ ঠেকাতে পারতো না। শেখ হাসিনার উত্থান হতো না যদি আপনি সঠিক রাজনীতি করতেন। আওয়ামী লীগ দেশে ফিরে আসতে পারতো না, ভোটের মাঠে কখনোই ফিরে আসতে পারতো না। আর আওয়ামী লীগের পক্ষে সেনাবাহিনী কিন্তু ষড়যন্ত্র করানো সম্ভব ছিল না। আওয়ামী লীগ সুযোগটা নিয়েছে এবং সেখানে ক্ষমতা এসে মুস্তাফিজকে ঢুকাই দেয়া, জেনারেল মুস্তাফিজকে ঢুকাই দেয়া, রিটায়ার্ড মেজর জেনারেলকে সরাসরি জেনারেল বানায় দিয়া, তাকে দিয়া সেনাবাহিনীকে একটা বিশেষ গোষ্ঠী তৈরি করে ফেলেছে, যারা কিন্তু এখন সেনাবাহিনীর গ্রাসরুট লেভেল পর্যন্ত আছে। কাজে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, জনগণের কাছে বিনীত অনুরোধ, বিএনপির কাছে বিনীত অনুরোধ, দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুটাকে আপনার স্বাভাবিকভাবে নেবেন, অতি স্বাভাবিকভাবে নেবেন, কোন উষ্মা প্রকাশ করবেন না, কোন রকম ক্রোধ দেখাবেন না।
এটা আল্লাহ, আল্লাহ মালিক, আমাদের হায়াত মতের মালিক আল্লাহ। এটা নিয়ে গ্রামে একজন মারা গেলে পরে একটা গ্রাম পুরাই দেওয়ার মতো অবস্থা হয়, মার্ডারের কেসে আসামি দিতে হয়। আমরা যদি এগুলো করি তাহলে আমরা কিন্তু মার্ডার কেসে আসামি হব। আমরা যদি ক্রোধ দেখাই, যেমন গ্রামে দুইটা বাড়িতে মারামারি হইলে বা কেউ মারা গেলে আরেকটা পক্ষকে দায়ী করে গ্রাম উজাড় করে দেয়, পুরাইয়া দেয়, ভাঙ্গে দেয়, এরকম সুযোগ কিন্তু কেউ নিতে পারে আমাদের মধ্যে থেকে। তাহলে সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। রাজনীতি বড় জটিল হয়ে যাচ্ছে। আজকে পুনিয়া যেটা বলছে ডক্টর ইউনূসের চোখে সর্ষে ফুল, হ্যাঁ অনেকটা সর্ষে ফুল। যদি সংঘাতটা হয়ে যায়, প্রথম শিকার হবে এই সরকার। যদি সংঘাত তৈরি হয় বাংলাদেশের মাটিতে আবার, এবার সবার আগে শিকার হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার কথা তখন কেউ শুনবে না, ওনার নিজের পক্ষ তো শুনবেই না, আর আমাদের তো শোনার প্রশ্নই ওঠে না। মাঝখান থেকে বাংলাদেশটা ত্রিখণ্ডিত হবে এবং আওয়ামী লীগ বীর দর্পে, শেখ হাসিনা বীর দর্পে বাংলাদেশের ঢাকার রাজধানী দেশে নামবে। কাজেই প্লিজ আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, ট্র্যাপে পা দিয়েন না, ফাঁদে পা দিয়েন না। এই সরকার ফাঁদটা পুরা করার চেষ্টা করছে, একটার পর একটা ভাবে ফাঁদটা পুরা করার চেষ্টা করছে। এই ফাঁদ যখন কমপ্লিট হবে তখনই তারা ঘোষণা করবে দেশমাতা খালেদা জিয়া বিদেশ যাবে না আল্লাহর কাছে যাবে। আমার যেটা মনে হয় উনি ইতিমধ্যে হয়তো আল্লাহর কাছে চলে গেছেন। এইটুকুই আমার বক্তব্য থাকলো। সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আবারও অনুরোধ করছি, কোন অবস্থাতে কোন রকম ধ্বংসাত্মক কার্যে নিয়োজিত কেউ হবেন না, কেউ হবেন না, কেউ হবেন না।